নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে 1946 খ্রিস্টাব্দে জুলাই মাসে স্থাপিত সংবিধান সভার সদস্য ছিলেন না কি? সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের কোন ভাষার হরফ লেখা হতো ডান দিক থেকে বাম দিকে? অপশান আছে সারদা, নন্দনগরি, ব্রাহ্মী, খরষ্টি। সঠিক উত্তর হবে খরষ্টি। এই যে খরষ্টি লিপি এখানে দেওয়া আছে ছবিতে, পিকচারে তোমরা দেখতে পাচ্ছ। এটা ডান দিক থেকে বাম দিকে লেখা হতো, ডান দিক থেকে বাম দিকে। ব্রাহ্মী লিপি বাম থেকে ডান দিকে, বাম দিক থেকে ডান দিকে। চালুক্যের রাজধানী যে অঞ্চলে ছিল, সঠিক উত্তর কী হবে? বাদামি। বাদামি, সঠিক উত্তর কী হবে? বাদামি। প্রায় 200 সাল ধরে কর্ণাটক অঞ্চলে রাজত্ব করে এই চালুক্যরা। এই চালুক্যরা কর্ণাটক অঞ্চলে প্রায় 200 বছর ধরে রাজত্ব করে। 1668 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাদের কাছ থেকে বোম্বের উপদ্বীপটি দখল করে? সঠিক উত্তর হবে পর্তুগাল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1668 সালে পর্তুগালের কাছ থেকে বোম্বে উপদ্বীপটি দখল করে। এখান থেকে আরেকটা প্রশ্ন জেনে নেব যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা কবে হয়? 1600 সালে। কত সালে? 1600 সালে। আর এটার অবসান হয় 1874 সালে। কত সালে? 1874 সালে। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধী 1915 সালের কত তারিখে দক্ষিণ আফ্রিকা থেকে স্থায়ীভাবে ভারতে আসেন? সঠিক উত্তর হবে 9 জানুয়ারি। এই 9 জানুয়ারিতে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসে, যার কারণে প্রতি বছর এই 9 জানুয়ারির দিনটিকে প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়। তাহলে কোশ্চেন আসতে পারে, প্রবাসী ভারতীয় দিবস কবে পালন করা হয়? 9 জানুয়ারি। পরের প্রশ্ন, মারহাট্টা প্রকাশ করেন কি? মারহাট্টা প্রকাশ করেন বাল গঙ্গাধর তিলক। তার ছবি দেওয়া রয়েছে, বাল গঙ্গাধর তিলক ইনি মারহাট্টা প্রকাশ করেন। পরের প্রশ্ন, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? তরাইনের প্রথম যুদ্ধ হয় 1191। তরাইনের দ্বিতীয় যুদ্ধের কথা বললে 1192। কোশ্চেন আসতে পারে যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহান। তরাইনের প্রথম যুদ্ধ, সেখানেও কিন্তু মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহান এই দুজনের মধ্যে হয়েছিল। তরাইনের দ্বিতীয় যুদ্ধ যা 1192 সালে হয়েছিল মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে, এখানে জয়ী কী হয়? জয়ী হয় মোহাম্মদ ঘুরি। তাহলে এতগুলো প্রশ্ন আসতে পারে। বিখ্যাত মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? মীনাক্ষী মন্দির মাদুরাইতে অবস্থিত। মাদুরাই কোথায়? মাদুরাই তামিলনাড়ুতে অবস্থিত। প্রথম বাঙালি মেয়র কি? পরের প্রশ্ন, প্রথম বাঙালি মেয়র কি? প্রথম বাঙালি মেয়র চিত্তরঞ্জন দাস। প্রথম বাঙালি আইসিএস কে? তখন সেটা সত্যেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসেছিল? সঠিক উত্তর হবে বোম্বাইতে 1885 সালে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে 76 জন প্রতিনিধিকে নিয়ে। কাকা সাহেব নামে কে পরিচিত ছিলেন? নৌরজি ফড়ানজি। পরের প্রশ্ন, 1907 সালে মাদাম কামা কোথায় জাতীয় পতাকা উত্তোলন করেন? তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন জার্মানিতে। মাদাম কামা। আই কেম, আই স, আই কনকোয়ার্ড উক্তিটি কার? ছবি দেখতে পাচ্ছ, ইনি বলেছেন আই কেম আমি এসেছিলাম, আই স আমি দেখেছিলাম, আই কনকোয়ার্ড আমি জিতেছিলাম। জুলিয়াস সিজার। খিলাফত আন্দোলন কোন সালের কত তারিখে হয়? সাল তো 1919, এছাড়ার কোনো অপশান নেই, তাহলে 24শে জানুয়ারি 1919। এখান থেকে আর কি কোশ্চেন আসতে পারে? খিলাফত আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন কারা? শওকত আলী, মোহাম্মদ আলী, হাকিম আজমল খান, আবুল কালাম আজাদ এরা। এখানে আলী ব্রাদার্সের ছবি দেওয়া রয়েছে। বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাস হয় কোন সালে? বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাস হয় 1885 সালে। কত সালে? 1885 সালে। সঠিক উত্তর 1885। উত্তর ভারতের শেষ হিন্দু রাজা কে ছিলেন? উত্তর ভারতের শেষ হিন্দু রাজা ছিলেন হর্ষবর্ধন। ভাস্কো দা গামা কত সালে ভারতে আসেন? 1498,
কিন্তু 1498 দুটো আছে, তাহলে তারিখ কত? 27 মে, 29 মে। সঠিক উত্তর হবে 20 মে, এখানে কোনো অপশানই নেই। তাহলে সঠিক উত্তর হবে 20 মে, মানে হচ্ছে 20 মে। তিনি পর্তুগালের লিসবনের বাসিন্দা। ভাস্কো দা গামা এসে উঠেছিলেন ভারতের কেরালা রাজ্যে। কেরালার কোথায়? না কোঝিকোড়ে। আমার কথা দিয়ে নয়, কাজ দিয়ে বিচার করুন, এই লোকটি বলেছিলেন। এই লোকটি কে? লর্ড রিপন। উই শ্যাল মেক দ্য সেটেল ফ্যাক্ট আনসেটেলড, কে বলেছিলেন? উই শ্যাল মেক দ্য সেটেল ফ্যাক্ট আনসেটেলড, এই কথাটা কে বলেছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। বাংলাতে 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, লর্ড কার্জন বলেছিলেন যে এই বঙ্গভঙ্গ একটি স্থায়ী ব্যবস্থা। তখন সুরেন্দ্রনাথ তার উত্তরে বলেছিলেন যে আমি এই স্থায়ী ব্যবস্থাটাকে অস্থায়ী করে দেব। তাই তিনি ইংরেজদের কাছে সারেন্ডার নট নামে পরিচিত ছিলেন। কোন আইন বলে রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী হন? সঠিক উত্তর 1858 সালের আইন। ফুতু ও সালাতিন গ্রন্থের প্রণেতাকে? আব্দুল মালিক ইসামি। সঠিক উত্তর হবে আব্দুল মালিক ইসামি। ইনি কার সময় সভাকবি ছিলেন? আলাউদ্দিন বাহমন শাহ। আলাউদ্দিন বাহমন শাহ। পরের প্রশ্ন, মেক্সিকোতে কমিউনিস্ট দল গঠন করেন কে? মেক্সিকোতে কমিউনিস্ট দল গঠন করেন নরেন্দ্রনাথ ভট্টাচার্য। নরেন্দ্রনাথ ভট্টাচার্যের আরেকটা নাম ছিল, সেটা হচ্ছে এম.এন. রয়, মানবেন্দ্রনাথ রায়। তাহলে যেই নরেন্দ্রনাথ ভট্টাচার্য সেই এম.এন. রয়। নেক্সট কোয়েশ্চেন, সতীদাহ প্রথা উচ্ছেদের তীব্র বিরোধিতা কে করেছিলেন? তো কোশ্চেন আসতে পারে, কার প্রচেষ্টায় সতীদাহ প্রথা উচ্ছেদ হয়? রাজা রামমোহনের প্রচেষ্টায়, লর্ড উইলিয়াম বেন্টিং। তিনি 1829 সালে সতীদাহ প্রথাকে বন্ধ করে দেন, লর্ড উইলিয়াম বেন্টিং। তাহলে সতীদাহ প্রথা রদ কবে হয়? 1829 সালে। সতীদাহ প্রথা উচ্ছেদের তীব্র বিরোধিতা তাহলে কী করেন? রাধাকান্ত দেব। সঠিক উত্তর। কোন বছর ভারতের সর্বপ্রথম কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট পাস হয়? কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট পাস হয় 1902 সালে। কত সালে? 1902 সালে। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের শেষ গভর্নর জেনারেল বললে রাজা গোপালাচারী। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল রাজা গোপালাচারী। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন তখন। বাংলার আদি নাম কী ছিল? গৌড়। দিন ই ইলাহি প্রতিষ্ঠা করেন কি? আকবর। এই ধর্মটি প্রতিষ্ঠা করেন আকবর। দিন ই ইলাহি কথার অর্থ ডিভাইন ফেইথ। বাংলার চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে কার নাম জড়িত? চার্লস কর্নওয়ালিস। এই কর্নওয়ালিস বাংলার চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে জড়িত। এখান থেকে আরেকটা কোশ্চেন যেটা আসতে পারে, যে চিরস্থায়ী বন্দোবস্ত তো চালু করলেন, তাহলে কর্নওয়ালিস এটা বন্ধ করেছিলেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং। কত সালে? 1833 সালে। তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় কখন? না 1793 সালে। তাহলে এতগুলো কোশ্চেন আসতে পারে। মহাত্মা গান্ধী কোন ধরনের শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের পক্ষে ছিলেন? বুনিয়াদী শিক্ষা। পরের প্রশ্ন, ইউরোপে রেনেসাঁস কোন সময় হয়েছিল? দশম শতাব্দী, দ্বাদশ শতাব্দী, পঞ্চদশ শতাব্দী, অষ্টাদশ শতাব্দী। সঠিক উত্তর হবে পঞ্চদশ শতাব্দীতে। অজন্তায় খোদিত আছে মহাবীরের জীবনী, বিভিন্ন ভঙ্গিমায় শিব, গৌতম বুদ্ধের জীবন প্রণালী, উপরে সবকটি। সঠিক উত্তর হবে গৌতম বুদ্ধের জীবন প্রণালী। অজন্তা যে গুহা, এই অজন্তা গুহা কোন রাজ্যে বর্তমানে অবস্থিত? মহারাষ্ট্রের। ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাস। ইতিহাসের জনক বলা হয় কাকে? হেরোডোটাসকে। সত্যার্থ প্রকাশ গ্রন্থটি কার লেখা? দয়ানন্দ সরস্বতী। কার লেখা? দয়ানন্দ সরস্বতী। কত সালে লিখেছিলেন? 1875 সালে। একমাত্র কোন মুসলিম মহিলা দিল্লির সিংহাসনে অধিষ্ঠাতা হয়েছিলেন? রাজিয়া সুলতানা। সঠিক উত্তর হবে রাজিয়া সুলতানা। তাহলে রাজিয়া সুলতানা যে দিল্লির সিংহাসনে বসেছিলেন, সেটা কত সালে? 1236 থেকে 1240 সাল পর্যন্ত, মোট 4 বছর। 1906 সালে কোথায় সর্বভারতীয় মুসলিম লীগ একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে? ঢাকাতে। কোথায়? ঢাকাতে।
শিবাজি যে রাজ্য শাসন করতেন তার রাজধানী কোথায় ছিল? তার রাজধানী ছিল রায়গড়ে। কোথায় ছিল? রায়গড়ে। তিনি রায়গড়ে তার ক্যাপিটাল প্রতিষ্ঠা করেন 1674 সালে। কত সালে? 1674 সালে। সারে জাহাঁ সে আচ্ছা গানটির স্রষ্টা কি? মোহাম্মদ ইকবাল। এটাও আমাদের জেনে রাখতে হবে যে পাকিস্তানের কনসেপ্ট কিন্তু এই মোহাম্মদ ইকবালই প্রথম দেন। তিনিই প্রথম দেন পাকিস্তানের কনসেপ্টটা, ধারণা। ভারতীয় জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন? এও হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউম, 1885 সালে। আলী গুরসাপ্পা কোন সুলতানের আসল নাম? আলাউদ্দিন খলজির আসল নাম আলী গুরসাপ্পা। লেট এ 100 ফ্লাওয়ার্স ব্লুম, 100টা ফুলকে ফুটতে দাও, উক্তিটি কার? মাও সে তুং। কে বলেছিলেন? মাও সে তুং। মাও সে তুং কোথাকার লোক ছিলেন? চীনের। আরাম হারাম হ্যাঁ এই কথাটা কে বলেছিলেন? সঠিক উত্তর হবে জওহরলাল নেহেরু তখন। তাহলে আরেকটা কোশ্চেন আমাদের জানা হয়ে গেল। হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে ঘটেছিল? আকবর ও রানা প্রতাপ। আকবর ও রানা প্রতাপের মধ্যে হলদিঘাটের যুদ্ধ হয়। হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? 1576 সালে। হলদিঘাটের যুদ্ধে আকবরের সেনাপতি কে ছিলেন? মান সিং। হলদিঘাটের যুদ্ধে জয়লাভ করেন কে? না আকবর। বাবর ও সংগ্রাম সিংয়ের মধ্যে কী যুদ্ধ হয়েছিল? খানোয়ার যুদ্ধ। শেরশাহ ও হুমায়ুনের মধ্যে কী যুদ্ধ হয়েছিল? বিলগ্রামের যুদ্ধ। জয়দেব রচিত অন্যতম বিখ্যাত গ্রন্থটি হল গীত গোবিন্দ। তাহলে ইন্ডিকা কার লেখা? মেগাস্থিনিস। বাবরনামা বাবরের লেখা। কাদম্বরী বানভট্টের লেখা। কার রাজত্বকালে ফাহিয়ান ভারতে আসেন? সঠিক উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এখানে অপশান আছে বিক্রমাদিত্য। যেই দ্বিতীয় চন্দ্রগুপ্ত সেই বিক্রমাদিত্য, তাহলে দুটো অপশানই ঠিক এখানে। ফাহিয়ানের লেখা বিখ্যাত গ্রন্থটির নাম কি? ফোক ওকিং। ফাহিয়ান কোন দেশ থেকে ভারতে এসেছিলেন? চীন দেশ থেকে। পরের প্রশ্ন, ভক্তি আন্দোলনের অগ্রদূত কে? রামানুজ। ইনি ছিলেন বৈষ্ণব, তো বৈষ্ণবাচার্য রামানুজ। পল্লবদের রাজধানী কোথায় ছিল? পল্লবদের রাজধানী কাঞ্চিপুরম। ব্রিটিশ রাজত্বকালে ভারতবর্ষে অর্থনৈতিক অবক্ষয়ের তত্ত্বের প্রবক্তা হলেন দাদাভাই নৌরোজি। ইনি হলেন সেই ব্যক্তি যিনি পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটি লিখেছিলেন। শকাব্দ সময়কালটি যার সময় স্থাপিত হয় তিনি হলেন, এটা যাওয়ার হবে না, যার সময় স্থাপিত হয় তিনি হলেন কনিষ্ক। কত সাল থেকে শকাব্দর প্রচলন হয়? কোশ্চেন আসতে পারে। 78 এডি অর্থাৎ 78 খ্রিস্টাব্দ থেকে। ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটি প্রথম কে ঘোষণা করেন? ভগৎ সিং সঠিক উত্তর হবে। ইনকলাব জিন্দাবাদ কথার অর্থ কী? লং লিভ দ্য রিভলিউশন, বিপ্লব দীর্ঘজীবী হোক। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? এম.এ. জিন্না, মোহাম্মদ আলী জিন্না। ইনি ছিলেন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল, মোহাম্মদ আলী জিন্না। হিন্দু ভিউ অফ লাইফের লেখক কে? লিখেছেন এস রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণন। এই এস রাধাকৃষ্ণন কে ছিলেন? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। আর্যদের প্রাচীনতম গ্রন্থের নাম কি? আর্যদের প্রাচীনতম গ্রন্থের নাম ঋগ্বেদ। ঋগ্বেদের রচনাকাল কত? 1400 BC থেকে 1000 BC। ঋগ্বেদে মোট কটি সূত্র রয়েছে? 1028টি। 10টি মণ্ডল রয়েছে ঋগ্বেদে, মোট 10টি মণ্ডল রয়েছে। কটি? 10টি। অষ্টাধ্যায়ী রচনা করেন কে? পাণিনি। অষ্টাধ্যায়ী কে রচনা করেন? পাণিনি। পরের প্রশ্ন, বাক্পতিরাজ লিখিত গ্রন্থটির নাম কি? বাক্পতিরাজ লিখেছেন গৌরবাহ। পরের প্রশ্ন, কথা সরিৎ সাগর কে রচনা করেন? কথা সরিৎ সাগর রচনা করেন সোমদেব ভট্ট। চলো অপশন ছাড়াই যেন তোমরা উত্তর দিতে পারো। রাজতরঙ্গিনী কে রচনা করেন? রাজতরঙ্গিনী কলহন। দেখো এটা মনে রাখার উপায় আমি বলে দিচ্ছি। কলহন মানে সেখানে ধরে নিত কলহ করা বা ঝগড়া করা বা যুদ্ধ করা। কার কাজ? না রাজার কাজ। তাহলে রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতাকে কলহন, যে কলহ করে। প্রাকৃতিক ইতিহাস গ্রন্থের লেখক কে? প্রাকৃতিক ইতিহাস গ্রন্থের লেখক প্লিনি। মেগাস্থিনিস রচিত গ্রন্থটির নাম কি? দেখো এটা প্রশ্নটা তোমরা কিন্তু সবাই জানো। মেগাস্থিনিস রচিত গ্রন্থটির নাম কিন্তু ইন্ডিকা। পরের প্রশ্ন, কলহন রচিত গ্রন্থটির নাম কি? দেখো এক্ষুনি আমরা আলোচনা করেছিলাম কলহন রচিত গ্রন্থটির নাম রাজতরঙ্গিনী। অর্থাৎ কলহ করা কার কাজ? রাজার কাজ, ঝগড়া করা, যুদ্ধ করা।
বিক্রমাঙ্কদেব চরিত কার লেখা? বিক্রমাঙ্কদেব চরিত কি করে মনে রাখবো? দেখো, বিক্রমাঙ্কদেব বি দিয়ে শুরু হয়েছে, বিলহন বি দিয়ে শুরু হয়েছে, তাহলে বিক্রমাঙ্কদেব চরিত কার লেখা? বিলহনের লেখা। পরে প্রশ্ন, বাণভট্ট লিখিত গ্রন্থটির নাম কি? বাণভট্ট লিখিত গ্রন্থটির নাম হর্ষচরিত। দেখো, তিনটা প্রশ্ন এখানে আমি দিয়ে দিয়েছি, নাগানন্দ, প্রিয়দর্শিকা, রত্নাবলী। এই তিনটারই লেখক কি? একজন। তিনটারই লেখক হলেন হর্ষবর্ধন। দেখো, এটা মনে রাখার উপায় বলে দিচ্ছি। নাগানন্দটা, নাগানন্দ আনন্দ, আনন্দ মানে কি? হর্ষ, উল্লাস। তাহলে আনন্দর সঙ্গে হর্ষবর্ধন। বাগপতিরাজ রচিত কাব্যটির নাম গৌরবহ। শকুন্তলা, পরে প্রশ্ন দেখো, শকুন্তলা, মেঘদূত, কুমার সম্ভব, এগুলো লিখেছেন কি? এগুলো কালিদাস লিখেছেন। পবনদূত কার রচনা? পবনদূত লিখেছেন ধৈ। দানসাগর ও অদ্ভুত সাগর রচনা করেন কে? বল্লাল সেন। গীত গোবিন্দ কার রচনা? জয়দেব। সন্ধ্যাকর নন্দী রচিত গ্রন্থটির নাম কি? রামচরিত। আর রামচরিত মানস বললে তুলসী দাস, মানস দাস। অর্থশাস্ত্রের রচয়িতা, অর্থশাস্ত্রের রচয়িতা কি? কৌটিল্য। ফাইয়েন রচিত গ্রন্থটির নাম কি? ফো কুও কিং। দেখো, মনে রাখার উপায় কি? ফা হিয়েন, ফা ফু, এটা ফো হবে, ফো কুও কিং, ফা ফু। মুদ্রা রাক্ষস কার লেখা? মুদ্রা রাক্ষস কার লেখা? বিশাখ দত্ত। কার লেখা? বিশাখ দত্ত। হিউয়েন সাং রচিত গ্রন্থটির নাম কি? সি ইউ কি। দেখো, প্রশ্ন আসতে পারে, হিউয়েন সাং কার সময়, কার রাজত্বকালীন ভারতে এসেছিলেন? তাহলে হিউয়েন সাং কি দিয়ে শুরু হয়েছে? হ দিয়ে, হর্ষবর্ধন, হ। তাহলে হিউয়েন সাং এসেছিল হর্ষবর্ধনের সময়। নাসিক প্রশস্তিতে কার কথা জানা যায়? গৌতমীপুত্র সাতকর্ণীর কথা জানা যায়। এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে? এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হরি সেন। পরে প্রশ্ন, রাখালদাস বন্দ্যোপাধ্যায় কোন সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করেন? তাহলে রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কত সালে? সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় 1922 সালে। হরপ্পা কী ধরনের সভ্যতা? হরপ্পা কী ধরনের সভ্যতা? নগরকেন্দ্রিক না গ্রামীণ সভ্যতা? নগরকেন্দ্রিক সভ্যতা। পরে প্রশ্ন, সিন্ধুবাসী কোন ধাতুর ব্যবহার জানতেন না? সঠিক উত্তর হবে লোহা। লোহার ব্যবহার সিন্ধুবাসীরা জানত না। হরপ্পা সভ্যতায় সম্মান করা হতো কাকে? হরপ্পা সভ্যতায় সম্মান করা হতো ষাঁড়কে। ষাঁড়কে তারা সম্মান করত। মহেঞ্জোদারো কথার অর্থ কী? মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ। মহেঞ্জোদারো কথার অর্থ কী? মৃতের স্তূপ। হরপ্পা সভ্যতা কী ছিল? হরপ্পা সভ্যতা ছিল ভারতের প্রাচীন সভ্যতা। সিন্ধু সভ্যতার একটি বন্দর, সিন্ধু সভ্যতার একটি বন্দর কী হবে? লোথাল। পরে প্রশ্ন, হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন কে? হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি। আর্যরা কোন সময় ভারতে আসে? আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে আর্যরা ভারতে আসে। আর্যরা ভারতের কোথায় প্রথম বসতি স্থাপন করে? সপ্ত সিন্ধু অঞ্চলে। আর্যদের প্রাচীনতম গ্রন্থের নাম কি? আর্যদের প্রাচীনতম গ্রন্থের নাম ঋগ্বেদ। এছাড়াও আরও 3টি বেদ হলো সাম, যজু, অথর্ব। চতুরাশ্রম প্রথা কাদের জীবনের অঙ্গ? এটা আর্যদের জীবনের অঙ্গ। চতুরাশ্রম কি কি? ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। প্রতিবারই ধর্মীয় আন্দোলন শুরু হয় কবে? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে শুরু হয়। জৈন ধর্মমত কতজন তীর্থঙ্কর প্রচার করেন? মোট 24 জন মিলে। মহাবীরের মৃত্যুর পর জৈন সম্প্রদায় বিভক্ত হয়ে যায়। মহাবীরের মৃত্যুর পর জৈন সম্প্রদায় বিভক্ত হয় কটি শ্রেণীতে বিভক্ত হয়? 2টি শ্রেণীতে বিভক্ত হয়ে যায়, একটা শ্বেতাম্বর আর একটা দিগম্বর। বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কি? বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। চতুর্থ বৌদ্ধ সংগীতি কাশ্মীর বা জলন্ধরে হয় কার সময়ে? চতুর্থ বৌদ্ধ সংগীতি কাশ্মীর বা জলন্ধরে হয়ে থাকে কার সময়ে? কনিষ্কের সময় হয়। বুদ্ধদেবের উপদেশাবলী কোন ভাষায় সংকলিত হয়? পালি ভাষায় সংকলিত হয়। কোন ভাষায়? পালি ভাষায়। ভারতের প্রথম সার্বভৌম সম্রাট হলেন, ভারতের প্রথম সার্বভৌম সম্রাট কে? মহাপদ্মনন্দ। কোন বংশের রাজা তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির নির্মাণ করেন? তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির নির্মাণ করেন। সঠিক উত্তর হবে চোল। তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির এটি একটি শিব মন্দির। কোথায় অবস্থিত? কেরালা রাজ্যে বর্তমানে অবস্থিত। বৃহদেশ্বর মন্দির কোথায় অবস্থিত? বৃহদেশ্বর মন্দির তাঞ্জোরে অবস্থিত। ষোড়শ মহাজন পদের 2টি প্রজাতান্ত্রিক মানে ডেমোক্রেটিক জনপদ কোনটি ছিল? এটি কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ব্রিজি ও মল্ল। সঠিক উত্তর হবে ব্রিজি ও মল্ল। শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? শেষ জৈন তীর্থঙ্কর বললে মহাবীর।
23তম জৈন তীর্থঙ্কর কে? 23তম জৈন তীর্থঙ্কর বললে কি হবে না পার্শ্বনাথ। সঠিক উত্তর কি হবে? পার্শ্বনাথ। মধ্যম পন্থা বা মধ্যপন্থা উদ্ভাবন করেন কি? এই যে গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ মধ্যম পন্থা বা মধ্যপন্থা আবিষ্কার করেন। কলিঙ্গ জয় করেন কি? কলিঙ্গ জয় করেন সম্রাট অশোক। কোন সময়? 260 BCE মানে খ্রিস্টপূর্বাব্দ, 260 খ্রিস্টপূর্বাব্দ। সর্বরাজচ্ছেদ্যা নীতি প্রয়োগ করেন কি? সর্বরাজচ্ছেদ্যা নীতি প্রয়োগ করেন সমুদ্রগুপ্ত। গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত। তোমরা পজ করে একটা কোশ্চেনে অ্যান্সার দাও, দিয়ে প্র্যাকটিস করো। বেদ কয় প্রকার? বেদ 4 প্রকার, 6 প্রকার, 10 প্রকার, 3 প্রকার। তাহলে বেদ 4 প্রকার কি কি? ঋক্, সাম, যজুঃ, অথর্ব, সবাই জানে এটা। বেদাঙ্গের সংখ্যা 6টি। ঋগ্বৈদিক সমাজে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে গরু, কুকুর, বিড়াল, হাতি। এই সময় সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট অ্যানিমাল ছিল গরু, কাউ। মৌর্য বংশের শেষ রাজা কে? বৃহদ্রথ। সঠিক উত্তর কি হবে? বৃহদ্রথ। তারপরে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। পরের প্রশ্ন, সীতা, ভাগ, বলি, কর এই 4 প্রকার ভূমি রাজস্বের উল্লেখ আছে কোথায়? ইন্ডিকাতে, না হর্ষচরিত গ্রন্থে, না অর্থশাস্ত্রে, নাকি ঋগ্বেদে? এটি অর্থশাস্ত্রে বলা আছে। মেগাস্থিনিসের মতেই তৎকালীন ভারতীয়রা কয়টি শ্রেণীভুক্ত ছিল? মেগাস্থিনিসের মতে 7টি। কুষাণরা কোথাকার যাযাবর জাতি? কুষাণরা মধ্য এশিয়ার যাযাবর জাতি। কোথাকার? মধ্য এশিয়ার। ঐতিহাসিক স্মিথ কাকে ভারতের নেপোলিয়ান আখ্যা দেন? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান হিসাবে আখ্যা দেন। প্রথম সার্বভৌম বাঙালি রাজা কে? প্রথম সার্বভৌম বাঙালি রাজা কে? তিনি হলেন শশাঙ্ক। হিউয়েন সাং কার সময়ে ভারতে আসেন? হিউয়েন সাং হ দিয়ে শুরু হয়েছে, হর্ষবর্ধন হ দিয়ে শুরু হয়েছে, ব্যাস। তাহলে হিউয়েন সাং কার সময় এসেছিলেন? হর্ষবর্ধনের সময়। এটা তো মনে রাখা সোজা। কে বিক্রমশিলা মহাবিহারের প্রতিষ্ঠা করেন? বিক্রমশিলা মহাবিহারের প্রতিষ্ঠাতা হলেন ধর্মপাল। খুব ইম্পর্ট্যান্ট কিন্তু একটা কোশ্চেন, হ্যাঁ। তারপরে ইলোরার কৈলাস মন্দির কোন রাজবংশে নির্মিত? ইলোরার যে কৈলাস মন্দির এটা রাষ্ট্রকূটরা নির্মাণ করেছেন। বুদ্ধের মহাপরিনির্বাণের স্থান কোনটি? অর্থাৎ বুদ্ধ কোন জায়গায় দেহত্যাগ করেন? মহাপরিনির্বাণ কথার অর্থ তিনি দেহত্যাগ কোথায় করেন? সঠিক উত্তর তাহলে কী হবে? কুশীনগর। কে সম্রাট অশোককে? সম্রাট অশোককে কে বৌদ্ধ ধর্মের প্রতি অনুরক্ত করেন? আগে অশোক ছিলেন চণ্ডাশোক, পরে পরিণত হয়েছিলেন ধর্মাশোক। তো উপগুপ্ত নামে একটা লোক, একে চিনে রাখো, এই কিন্তু সম্রাট অশোককে বৌদ্ধ ধর্মের প্রতি অনুরক্ত করেন। শ্রাবণ বেলাগোলা কোন ধর্মের মানুষের তীর্থস্থান? এটা জৈনদের তীর্থস্থান। নিম্নলিখিতদের মধ্যে কে বলেছেন ভারতে কৃতদাস প্রথা ছিল না? এটা মেগাস্থিনিস বলেছিলেন আমাদেরকে, সেখান থেকে আমরা জানতে পারলাম না ভারতে কৃতদাস প্রথা ছিল না। মেগাস্থিনিসের কথা অনুযায়ী গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে কে দুর্গ নির্মাণ করেছিলেন জানো? অজাতশত্রু, নাকি শিশুনাগ, উদয়ন, বিম্বিসার? সঠিক উত্তর কী হবে? উদয়ন। তাহলে গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে দুর্গের উদয় করেছিলেন উদয়ন। অশোকের রাজ্যাভিষেক কবে হয়ে উঠেছিল? অশোকের রাজ্যাভিষেক কবে ঘটেছিল? 269 খ্রিস্টপূর্বাব্দ। কে সম্রাট অশোককে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন? কে সম্রাট অশোককে বৌদ্ধ ধর্মে দীক্ষা দিয়েছিলেন? সেই উপগুপ্ত। কবে থেকে শকাব্দ প্রবর্তিত হয় জানো? 78 AD, 78 খ্রিস্টাব্দ, মানে হচ্ছে খ্রিস্ট জন্মের পরে। এটা কবে থেকে? গুপ্তাব্দ প্রবর্তিত হয়েছিল। গুপ্তাব্দ প্রবর্তিত হয়েছিল 120 AD, মানে খ্রিস্টাব্দ। কুষাণ রাজাগণ কোন জাতির শাখা ছিলেন?
হিউংনু, শক, পার্থিয়ান, ইউচি। সঠিক উত্তর হবে ইউচি। দার্শনিক নাগার্জুন কার রাজসভা অলঙ্কিত করেন? দার্শনিক নাগার্জুন কার রাজসভা অলঙ্কিত করেন? সঠিক উত্তর হবে কনিষ্ক। কী হবে? কনিষ্ক। এরকম আরও এমসিকিউ প্র্যাকটিস সেটগুলো পেতে গেলে কী করতে হবে? চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। হর্ষবর্ধন কবে কনৌজের সিংহাসনে আরোহণ করেন? হর্ষবর্ধন কনৌজের সিংহাসন আরোহণ করেন 606 খ্রিস্টাব্দে। রত্নাবলী নাটকের রচয়িতা কি? রত্নাবলী লিখেছেন হর্ষবর্ধন। কে লিখেছেন? হর্ষবর্ধন। পাল বংশের কোন রাজা বিক্রমশীল উপাধি নিয়েছিলেন? পাল বংশের কোন রাজা বিক্রমশীল উপাধি নিয়েছিলেন? মহিপাল। সঠিক উত্তর হবে মহিপাল। কোন পাল রাজার শাসনকালে কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল? কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল কোন পাল রাজার শাসনকালে? সঠিক উত্তর হবে দ্বিতীয় মহিপাল। পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম লিপি কোনটি? ভারতের প্রাচীনতম লিপি সিন্ধু লিপি। এটা শিশু লিপি হবে না, এটা হবে সিন্ধু লিপি। মিতক্ষরা কে রচনা করেন? মিতক্ষরা রচনা করেন বিজ্ঞানেশ্বর। মিতক্ষরা রচয়িতা কি তাহলে? বিজ্ঞানেশ্বর। সুলোপানি কোন রাজবংশের শাসনকালের শিল্পী ছিলেন? সুলোপানি কোন রাজবংশের শাসনকালের শিল্পী ছিলেন? সেন। সেন। সুলোপানি সেন। সুলোপানি সেন। সেন বংশের শেষ রাজা কে ছিলেন? আমাদের লক্ষণদা সেন বংশের শেষ রাজা ছিলেন, লক্ষণ সেন। অতীশ দীপঙ্কর সিজ্ঞান কোন মহাবিহারের অধ্যক্ষ ছিলেন? ইনি বিক্রমশিলা, এই যে বিক্রমশিলা বলে মহাবিহারটা ছিল তার অধ্যক্ষ ছিলেন। প্রাচীনকালে শকদের রাজধানী কোথায় ছিল? ক্যাপিটাল অফ সাকা, শিয়ালকোট। সঠিক উত্তর কী হবে? শকদের রাজধানী শিয়ালকোট। দেখো, শক শিয়াল, শিয়াল শক, শক শিয়াল, শিয়াল শক। পরাক্রমাঙ্ক কার উপাধি ছিল? পরাক্রমাঙ্ক কার উপাধি ছিল? সমুদ্রগুপ্ত। সাতবাহন বংশের রাজাদের রাজধানী কোথায় ছিল? পৈঠান। মনে রাখার কি উপায়? 7টি পিঠা। কটা পিঠা? 7টি পিঠা। সেখান থেকে সাতবাহন বংশের রাজধানী পৈঠান। নালন্দা বিশ্ববিদ্যালয় কে নির্মাণ করেন? নালন্দা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেন কুমারগুপ্ত। বিক্রমশিলা, ধর্মপাল। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি কোন রাজার শাসনকালে অনুষ্ঠিত হয়? দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি কালাশোকের সময়। কার সময়? কালাশোক। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কোন স্থানে অনুষ্ঠিত হয়েছিল? পুরুষপুর। সঠিক উত্তর কী হবে? পুরুষপুর। গুপ্ত বংশের শেষ সম্রাটের নাম কি? দেখো, গুপ্ত বংশের শেষ সম্রাট কি? এটা বুধগুপ্ত না হয়ে বিষ্ণুগুপ্ত করলেই বেশি ভালো হবে। বুধগুপ্ত হবে না, গুপ্ত বংশের শেষ সম্রাট বিষ্ণুগুপ্তকে ধরা হয়। মেগাস্তিনিস কার দূত হয়ে ভারতে আসেন? মেগাস্তিনিস সেলুকাসের দূত হয়ে ভারতে আসেন। প্রথম জৈন তীর্থঙ্কর কে ছিলেন? প্রথম জৈন তীর্থঙ্কর ঋষভদেব। কোন পশুর সঙ্গে হরপ্পা সভ্যতার মানুষের পরিচয় ছিল না? সঠিক উত্তর হবে ঘোড়া। মেগাস্তিনিস পাটলিপুত্রের পৌরশাসন ব্যবস্থায় কয়টি বিভাগের কথা লিখেছেন? তিনি 6টি বিভাগের কথা লিখেছেন। রুদ্রদামনের জুনাগড় লিপি কোন ভাষায় লেখা? এটি সংস্কৃত ভাষায় লেখা। তাহলে রুদ্রদামনের জুনাগড় লিপি কোন ভাষায় লেখা? সংস্কৃত ভাষায়। এখান থেকে আরেকটি প্রশ্ন আসতে পারে যে জুনাগড় লিপি কার লেখা? রুদ্রদামনের। রামচরিত মানস দাস কোথায়? মানস দাস, তার মানে তুলসী দাস। কিরাতার্জুনীয়ম গ্রন্থের লেখক কে? কিরাতার্জুনীয়ম গ্রন্থের লেখক ভারবি। কে হবে? ভারবি। দশকুমার চরিত এর লেখক কে? দশকুমার চরিতের লেখক কে?
এখানে কে হবে না, তাহলে এখানে কেটা বাদ। দশকুমার চরিত্রের লেখক কে? দণ্ডিন। সঠিক উত্তর দণ্ডিন। দশকুমার চরিত কার লেখা? দণ্ডিনের লেখা। তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়? তরাইনের প্রথম যুদ্ধ হয় 1191 সালে। তরাইনের প্রথম যুদ্ধ মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহান এই দুজনের মধ্যে হয়। এর মধ্যে জিতে যায় কে? পৃথ্বীরাজ চৌহান। তরাইনের প্রথম যুদ্ধে তাহলে হেরে গেল কে? না মোহাম্মদ ঘুরি। তো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়? তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় ঠিক তার পরের বছর 1192 সালে। মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহান সেই একই দুজনের মধ্যে হয়। এখানে কিন্তু এবারে কিন্তু তরাইনের দ্বিতীয় যুদ্ধে জিতে যায় মোহাম্মদ ঘুরি। ভারতে প্রথম মুসলমান আক্রমণকারী ছিলেন কারা? ভারতে প্রথম মুসলমান আক্রমণকারী ছিলেন আরব। কারা? আরবরা। 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম তিনি প্রথম ভারত আক্রমণ করেন। তিনি প্রথম মুসলিম, প্রথম আরব মুসলিম যিনি ভারত আক্রমণ করেন। পরের প্রশ্ন। 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম যখন সিন্ধু দেশ আক্রমণ করেন তখন সেখানকার নরপতি কে? তখন সেখানকার নরপতি ছিলেন দাহির। দাহির কে ছিলেন? দ্য রুলার অফ সিন্ধু প্রদেশের শাসক। তাহলে সিন্ধু প্রদেশের শাসক দাহির ছিলেন তখন যখন মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে সিন্ধু দেশ আক্রমণ করেন। তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হন? তরাইনের প্রথম যুদ্ধে পরাজিত হন মোহাম্মদ ঘুরি। এটা আমরা আলোচনা করে নিয়েছি। মোহাম্মদ ঘুরি হেরে যান। দাস বংশ প্রতিষ্ঠিত হয়। দাস বংশ প্রতিষ্ঠিত হয় 1206 সালে। 1206 খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠাতাকে কুতুবউদ্দিন আইবক। পরের প্রশ্ন। কুতুবউদ্দিন আইবক কোন রাজাকে হারিয়ে কনৌজ অধিকার করেন? কুতুবউদ্দিন আইবক জয়চাঁদকে, রাজা জয়চাঁদকে হারান, দিয়ে কনৌজ অধিকার করেন। তার মানে কনৌজের রাজা তখন কে? জয়চাঁদ। তাহলে কুতুবউদ্দিন আইবক যখন কনৌজ অধিকার করেন, কনৌজের রাজা কে ছিলেন? কনৌজের রাজা কে ছিলেন? জয়চাঁদ। কুতুবউদ্দিন আইবক কনৌজের রাজাকে হারান কত? 1194 সালে। দিল্লিতে কোয়াত উল ইসলাম মসজিদ কোন সুলতানের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়? তাহলে কোয়াত উল ইসলাম এটি নির্মিত হয় কার পৃষ্ঠপোষকতায়? কুতুবউদ্দিন আইবক। সঠিক উত্তর কী হবে? কুতুবউদ্দিন আইবক। কবে ইলতুৎমিশ খলিফার কাছ থেকে সার্বভৌম সুলতান হিসেবে স্বীকৃতি অর্জন করেন? কত সালে? 1229 সালে। সঠিক উত্তর কত হবে? 1229 সালে। পরের প্রশ্ন। সুলতান রাজিয়ার অধীনে আলতুনিয়া কোথাকার শাসক ছিলেন? ভাতিন্দার শাসক। কোথাকার? ভাতিন্দা। ভাতিন্দাটা বর্তমানে কোথায়? পাঞ্জাবে। ঐতিহাসিকরা কাকে সুলতান রাজিয়ার প্রেমিক বলেছেন? হিস্টোরিয়ানসরা সুলতান রাজিয়ার লাভার হিসেবে কাকে বলেছেন? সেই আলতুনিয়া যিনি ছিলেন এই আগের প্রশ্নে এই যে ভাতিন্দার শাসক ছিলেন সেই আলতুনিয়াকে সুলতান রাজিয়ার প্রেমিক হিসাবে অভিহিত করেছেন ঐতিহাসিকরা, অনুমান করেছেন। রাজিয়ার হত্যাকাণ্ডের পর কে দিল্লির সুলতান হন? রাজিয়াকে মেরে ফেলা হলো এবং তারপরে দিল্লির সুলতান হলেন বাহরাম শাহ। কে? বাহরাম শাহ। ইনি কে ছিলেন? ইলতুৎমিশের তৃতীয় ছেলে। ইলতুৎমিশের তৃতীয় ছেলে বাহরাম শাহ। দিল্লির সুলতান হওয়ার আগে গিয়াসউদ্দিন বলবন কোন পদে আসীন ছিলেন? দিল্লির সুলতান হওয়ার আগে গিয়াসউদ্দিন বলবন কোন পদে আসীন ছিলেন? তিনি নায়েব ই মামলিকত, নায়েব ই মামলিকত এই পদে আসীন ছিলেন। তৈমুর লং কার শাসনকালে ভারত আক্রমণ করেন? তৈমুর লং ভারত আক্রমণ যখন করেন তখন শাসন করতেন নাসিরউদ্দিন মাহমুদ। কে? নাসিরউদ্দিন মাহমুদ। এখন কোশ্চেন, তৈমুর লং কবে ভারতবর্ষ আক্রমণ করেন? 1398 সালে। কোন বংশীয় সুলতানের আমলে তৈমুর লং ভারত আক্রমণ করলেন? তৈমুর লং ভারত আক্রমণ করলেন তাহলে তখন কে ছিলেন? না তৈমুর লং যখন ভারত আক্রমণ করেন তখন নাসিরউদ্দিন মাহমুদ। এখন আমাদের বলতে হবে
নাসিরুদ্দিন মাহমুদ কোন বংশীয় সুলতান ছিলেন? তিনি ছিলেন তুঘলক বংশীয় সুলতান। সঠিক উত্তর কী হবে? তুঘলক বংশীয় সুলতান। আমির খসরু কোন সুলতানের সভাকবি ছিলেন? আমির খসরু কোন সুলতানের সভাকবি ছিলেন? সঠিক উত্তর আলাউদ্দিন খলজি। ইবন বতুতা কোন সুলতানের শাসনকালে ভারতে আসেন? মোহাম্মদ বিন তুগলক। কার সময়? মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে আসেন। মোহাম্মদ বিন তুগলক কোন ধরনের মুদ্রা প্রবর্তন করেন? তিনি টঙ্কা নামে মুদ্রার প্রবর্তন করেন। আর একটা কোশ্চেন, টোকেন কারেন্সির প্রবর্তন করেন কে? তিনিও কিন্তু মোহাম্মদ বিন তুগলক। কবে খলজি বিপ্লব ঘটে? খলজি বিপ্লব ঘটে 1290 সালে। কবে? 1290 সালে খলজি রিভলিউশন। জালালউদ্দিন খলজি কোন সন্তকে হত্যার নির্দেশ দেন? তিনি সিধি মৌলাকে হত্যার নির্দেশ দেন। পরের প্রশ্ন, দাগ ও হুলিয়া প্রথার প্রচলন কে করেন? দাগ ও হুলিয়া প্রথার প্রচলন করেন আলাউদ্দিন খিলজি। কে? আলাউদ্দিন খিলজি। নেক্সট কোশ্চেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নীতি কে প্রচলন করেন? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন আলাউদ্দিন খলজি। কে? আলাউদ্দিন খলজি। তালিকোটার যুদ্ধ কবে হয়? তালিকোটার যুদ্ধ 1565 সালে। 1565 সালে হয় তালিকোটার যুদ্ধ। এই তালিকোটার যুদ্ধ কার কার মধ্যে হয়? না, বিজয়নগর সাম্রাজ্য ও দাক্ষিণাত্যের সুলতানদের সম্মিলিত বাহিনী। বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গে দাক্ষিণাত্যের সুলতানদের সম্মিলিত বাহিনীর সঙ্গে তালিকোটার যুদ্ধ হয় 1565 সালে 23শে জানুয়ারি। তারিখ 23শে জানুয়ারি। পরের প্রশ্ন, ইলতুৎমিশের রাজত্বকালে কোন মঙ্গল নেতা আক্রমণ করেন? ইলতুৎমিশের রাজত্বকালে মঙ্গল নেতা চেঙ্গিস খাঁ ইনি আক্রমণ করেন। কে দিল্লির সুলতানির পত্তন করেছিলেন? দিল্লির সুলতানির পত্তন বা প্রতিষ্ঠা করেছিলেন কুতুবউদ্দিন আইবক। কে? কুতুবউদ্দিন আইবক। সঠিক উত্তর কুতুবউদ্দিন আইবক। পরের প্রশ্ন, খিলজি বিপ্লবের নায়ক কে ছিলেন? খিলজি বিপ্লবের নায়ক ছিলেন জালালউদ্দিন খলজি। তাহলে খিলজি বিপ্লব, তার নায়ক জালালউদ্দিন খলজি। যে খিলজি বিপ্লব হয় কবে? 1290 সালে। কত সালে? 1290 সালে খিলজি বিপ্লব হয়। নেক্সট কোশ্চেন, মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন? মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন? সঠিক উত্তর হবে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির বিশ্বস্ত সেনাপতির নাম মালিক কাফুর। সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? সুলতানি যুগের আকবর বলা হয় ফিরোজ শাহ তুগলককে। কাকে? ফিরোজ শাহ তুগলককে। ইবন বতুতা কার সময়ে ভারতবর্ষ আসেন? ইনি ভারতবর্ষ আসেন মোহাম্মদ বিন তুগলকের সময়। কার সময়? মোহাম্মদ বিন তুগলক তখন রাজত্ব করেন, তখন দিল্লির সিংহাসনে বসেন। পরের প্রশ্ন, তৈমুর লং কখন ভারত আক্রমণ করেন? তৈমুর লং ভারত আক্রমণ করেন 1398 সালে। কত সালে? 1398 সালে। দাস বংশের প্রতিষ্ঠাতা কে? দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক। সঠিক উত্তর কুতুবউদ্দিন আইবক। দিল্লির সুলতানদের মধ্যে সেকেন্দার বা আলেকজান্ডার উপাধি নেন কে? দেখো এখানে সেকেন্দার বলা হয়েছে, পরীক্ষা আসতে পারে সিকান্দার ই সানি, এটাও আসতে পারে দ্বিতীয় আলেকজান্ডার, এটাও আসতে পারে। তো দ্বিতীয় আলেকজান্ডার হোক বা সিকান্দার ই সানি হোক বা আলেকজান্ডার হোক, এই কোশ্চেনটা যদি আসে যে এই উপাধি কে নেন? আলাউদ্দিন খলজি। সঠিক উত্তর কী হবে? আলাউদ্দিন খলজি। কে বিজয়নগরকে পৃথিবীর শ্রেষ্ঠ নগর বলেছেন? বিজয়নগরকে পৃথিবীর শ্রেষ্ঠ নগর বলেছেন পাইজ। এই যে পাইজ অপশন আছে, পুরো নাম কি? না ডোমিঙ্গো পাইজ। ইনি বিজয়নগর সাম্রাজ্যকে রোমের সঙ্গে তুলনা করেন। কার সঙ্গে? রোমের সঙ্গে তুলনা করেন এবং বলেন পৃথিবীর শ্রেষ্ঠ নগর। কাকে? বিজয়নগর সাম্রাজ্যকে, বিজয়নগর শহরটাকে। কুতুব মিনারের কাজ কার আমলে শেষ হয়? কুতুব মিনারের কাজ শুরু হয় কুতুবউদ্দিন আইবকের সময়। কুতুবউদ্দিন আইবক ইনি কাজটি শুরু করেন।
আর শেষ করেন তার জামাই ইলতুৎমিশ। কে? ইলতুৎমিশ। কত সালে? 1230 সালে এটি নির্মাণ কার্য শেষ হয়। তাহলে 1230 সালে এর নির্মাণ কার্য শেষ হয়। আলাই দরওয়াজা কার আমলে নির্মিত হয়? আলাই দরওয়াজা নির্মিত হয় আলাউদ্দিন খলজি। তাহলে আলাই দরওয়াজা আলাউদ্দিন খলজি। বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে কোন যুদ্ধ হয়? বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়। তাহলে পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে যেটি হয় সেটা বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? খানুয়ার যুদ্ধ হয় 1527 সালে, ঠিক তার পরের বছর, অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধের পরের বছর 1527 সালে খানুয়ার যুদ্ধ হয়। কার কার মধ্যে এটিও প্রশ্ন আসতে পারে? রানা সঙ্গ ও বাবরের মধ্যে। কার মধ্যে? বাবরের সঙ্গে রানা সঙ্গের মধ্যে খানুয়ার যুদ্ধ। বাবরনামা বা তুজুক ই বাবরি দুটোই একই বই। যেটি বাবরনামা সেটি হলো তুজুক ই বাবরি। তাহলে দুটোই কিন্তু বোঝাচ্ছে কি না বাবরের আত্মজীবনীকে। তো এই গ্রন্থের লেখককে অবশ্যই আত্মজীবনীকে লিখবে, নিজেই লিখবে। তার মানে বাবরনামা বা তুজুক ই বাবরি কার লেখা? বাবরের লেখা। কার লেখা? বাবরের লেখা। এর সঙ্গে আরেকটা জিনিস জেনে নিই, এই যে জাহাঙ্গীর আর বাবর, মুঘল সম্রাটদের মধ্যে জাহাঙ্গীর ও বাবর এই দুজনে কিন্তু আত্মজীবনী লিখেছিল, অর্থাৎ নিজেদের জীবন সম্পর্কে তারা লিখেছিলেন, বই লিখেছিলেন। কনৌজ ও বিলগ্রামের যুদ্ধে শের খাঁ কাকে পরাজিত করেন? কনৌজ ও বিলগ্রামের যুদ্ধে শের শাহ কাকে পরাজিত করেন? হয়েছিল কার সঙ্গে? শেরশাহর সঙ্গে হুমায়ুনের মধ্যে। তাহলে শেরশাহ কাকে পরাজিত করেছিলেন? সঠিক উত্তর কী হবে? হুমায়ুনকে। কাকে? তাহলে হুমায়ুনকে পরাজিত করেন। বিলগ্রামের যুদ্ধ, কনৌজ বা বিলগ্রামের যুদ্ধ হয়েছিল কবে? 1540 সালে। শেরশাহ শাসনকার্যের সুবিধার জন্য তার সাম্রাজ্যকে কটি সরকারে বিভক্ত করেন? শেরশাহ শাসনকার্যের সুবিধার জন্য তার সাম্রাজ্যকে মোট 47টি সরকারে ভাগ করেন। পাট্টা ও কবুলিয়ত কে প্রচলন করেন? শেরশাহ। পাট্টা ও কবুলিয়ত প্রচলন করেন শেরশাহ। হুমায়ুনের বিশ্বস্ত সেনাপতির নাম কি? হুমায়ুনের বিশ্বস্ত সেনাপতি ছিলেন বৈরাম খাঁ। পরে আকবর যখন নাবালক হিসেবে রাজ্যের দায়িত্ব নেবেন তখন তার অভিভাবক হিসেবে বৈরাম খাঁকে নিয়োগ করা হবে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1526 সালে, সেটা পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের দ্বিতীয় যুদ্ধ যেটা হয়েছিল 1556 সালে। কত সালে? 1556 সালে। কার কার মধ্যে? আকবর ও হিমুর মধ্যে। কে জিতে যায়? অবশ্যই পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবর জিতে যায়। পরের প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ আকবরের সঙ্গে কবে হয়? আকবরের সঙ্গে কবে হলদিঘাটের যুদ্ধ হয়? হলদিঘাটের যুদ্ধ হয় 1576 সালে। দেখো 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ, তার সঙ্গে 20 যোগ করো, তাহলে 56, 66, 76, তাহলে তার ঠিক 20 বছর পরে হলদিঘাটের যুদ্ধ হয়। এখন কোশ্চেন, হলদিঘাটের যুদ্ধ কার কার মধ্যে হয়? দেখো আকবরের সঙ্গে তো হবে, এটা বলাই গেছে। আর কে? না হচ্ছে রানা প্রতাপ সিং ছিলেন। তাহলে আকবর হয়ে লড়েছিলেন মানসিংহ, আর সেদিকে প্রতিপক্ষ ছিলেন রানা প্রতাপ। হলদিঘাটের যুদ্ধ 1576 সাল। হলদিঘাটের যুদ্ধ আকবরের সঙ্গে কার হয়? দেখো কোশ্চেনটা পরে কোশ্চেন আছে, তাহলে রানা প্রতাপ সিংহের সঙ্গে। পরের প্রশ্ন, দিন ই ইলাহি নামে ধর্মের প্রবর্তক কে? দিন ই ইলাহি নামে ধর্মের প্রবর্তক মানে দিন ই ইলাহি ধর্ম চালু করেছিলেন বা প্রবর্তন করেছিলেন কে? সমস্ত প্রকার ধর্মকে সম্মিলিত করে তার সমন্বয়ে আকবর একটি নতুন ধর্ম চালু করেছিলেন যার নাম দিন ই ইলাহি। তাহলে আকবর চালু করেছিলেন। দিন ই ইলাহি ধর্মের প্রবর্তন কবে করেছিলেন? 1582 সালে। কবে? 1582 সালে। দিল্লির শেষ সুলতান কে? দিল্লির শেষ সুলতান ইব্রাহিম লোদি। কে? ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদির সঙ্গে বাবরের পানিপথের প্রথম যুদ্ধ হয়, সেখানে বাবর জিতে যায়।
আর ইব্রাহিম লোদি হেরে যায়। লোদি বংশের শেষ সুলতান বলা যেতে পারে, আবার দিল্লির শেষ সুলতানও বলা যেতে পারে। পরের প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়? পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? হিমু ও বৈরাম খাঁ। কার কার মধ্যে? হিমু ও বৈরাম খাঁ। পানিপথের দ্বিতীয় যুদ্ধ তাহলে কবে হয়েছিল? 1556 সালে। মনে আছে? চৌসার যুদ্ধ কবে হয়? চৌসার যুদ্ধ হয় 1539 সালে, অর্থাৎ কনৌজের যুদ্ধ বা বেলগ্রামের যুদ্ধের ঠিক 1 বছর আগে 1539 সালে চৌসার যুদ্ধ হয়। চৌসার যুদ্ধ কার কার মধ্যে হয়? হুমায়ুন ও শের শাহের মধ্যে। হুমায়ুন ও শের শাহের মধ্যে। বাবরকে ভারত আক্রমণে কে উৎসাহিত করেন? কে উৎসাহিত করেন? দৌলত খাঁ লোদি। সঠিক উত্তর কী হবে? দৌলত খাঁ লোদি, যিনি পাঞ্জাবের গভর্নর ছিলেন তখন। ইব্রাহিম লোদির শাসনকালে পাঞ্জাবের গভর্নর ছিলেন তখন দৌলত খাঁ লোদি। ইনি বাবরকে ভারত আক্রমণে উৎসাহিত করেন। এই প্রশ্নগুলো যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষার জন্য, এবং সব দিনের জন্যই গুরুত্বপূর্ণ। তো এগুলো প্র্যাকটিস করার পরে তোমরা কে কত নাম্বার পেলে সেটা নিজেরা চেক করে নাও এবং নিজেদেরকে এগিয়ে রাখো। এভাবে প্রস্তুতি নিতে থাকো নিজেরা। চারিদিকে করাপশনের মাঝখানে নিজেকে টিকিয়ে রাখতে হবে, কেননা কি একটা না একটা সময় সঠিকভাবে নিয়োগ হবে, আর সেই সুযোগের অপেক্ষায় তোমরা থাকো। প্রত্যেকটা পরীক্ষা নিজেরা নিজেদের দায়িত্ব পালন করো, তারপরে করাপশন হবে কি হবে না পরে সেটা ভাবা যাবে। আমার ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না, আর লাইক করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।